আসসালামু আলাইকুম সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সাথে আছি অনুপ স্যার। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথা কি জি শোনা স্যার, যাচ্ছে? শোনা যাচ্ছে। আচ্ছা, সরি ফর বিইং লেট। আমার একটু দেরি হয়ে গেল কারণ তোমাদের আগে আরেকটা ক্লাস ছিল। তো ওই ক্লাসটা শেষ করতে করতে একটু দেরি হয়ে গেল। তো ঠিক আছে, আজকে আমরা যে বিশ্লেষণী দর্শন, এই বিশ্লেষণী প্রথমে যে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিশ্লেষণী দর্শন, সরি প্রয়োগবাদ। প্রয়োগবাদ এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে প্রাগমাটিজম। তো এই প্রাগমাটিজম, কেউ কি কিছু বলছো? জি, ভালো। কেউ কি কোনো কিছু বলছো আমাকে? আচ্ছা, প্রাগমাটিজম শব্দটি, প্রাগমা শব্দটি এসেছে গ্রিক শব্দ যার অর্থ ফল বা কার্যকারিতা। তো প্রয়োগবাদ হচ্ছে 19 শতকের শেষ ভাগে আমেরিকায় এই দর্শনের যাত্রা শুরু হয়, উদ্ভব হয়। তো একটা কথা প্রচলিত ছিল দর্শনে যে আমেরিকানদের কোনো নিজস্ব দর্শন নেই। তো সেই কথাকে বুড়ো আঙুল দেখে আমেরিকায় 19 শতকে একটা নতুন দর্শনের, মানে একটা দর্শন আন্দোলন শুরু হয়। সেই আন্দোলনের নাম হচ্ছে প্রয়োগবাদ। তো এখানে উইলিয়াম জেমস, সিএস পার্স, জন ডিউই এবং এফসিএস শিলার, এই চারজন মূলত প্রয়োগবাদী দার্শনিক প্রথম সারিতে ছিলেন। তো এদের মধ্যে শিলার বাদে বাকি যে তিনজন দার্শনিক তারা সবাই আমেরিকান। তো এই প্রয়োগবাদের প্রধান প্রবক্তা বলা হয় সিএস, মানে যেটা আমরা বলে থাকি যে প্রধান যে চার্লস স্যান্ডার্স পার্স, সিএস পার্সের হাত ধরেই প্রয়োগবাদের প্রথম উদ্ভব হয়। তো পার্স প্রথম যে বইটা লিখেছিলেন সেই বইটার নাম হচ্ছে হাউ টু মেক আওয়ার আইডিয়াস ক্লিয়ার, অর্থাৎ কিভাবে আমাদের ধারণাগুলো পরিষ্কার করা যায়। উইলিয়াম জেমস পরবর্তীতে উনি অন্যতম একজন প্রয়োগবাদী দার্শনিক এবং প্রয়োগবাদের অন্যতম আরেকজন প্রবক্তা। তো উইলিয়াম জেমস তিনি যে গ্রন্থটি লিখেছিলেন সেই গ্রন্থের নাম হচ্ছে প্রাগমাটিজম। জন ডিউই মূলত শিক্ষাক্ষেত্রে প্রয়োগবাদের বিস্তার ঘটাতে চেয়েছিলেন। এফসিএস শিলার এই প্রয়োগবাদী দার্শনিকদের মধ্যে, শুধুমাত্র মনে রাখবে, চারজন দার্শনিক চার্লস স্যান্ডার্স পার্স, উইলিয়াম জেমস, জন ডিউই এবং এফসিএস শিলার, এই চারজন দার্শনিকের মধ্যে শুধুমাত্র এফসিএস শিলার ছিলেন ইংল্যান্ডের দার্শনিক। হুম। তিনি যে বইটি লিখেছিলেন সেই বইটির নাম হচ্ছে স্টাডিজ ইন হিউম্যানিজম। তো প্রয়োগবাদ আসলে কি? প্রয়োগবাদ বলতে যেটা বুঝিয়ে বোঝানো হয়ে থাকে সেটা হচ্ছে, প্রয়োগবাদ বলতে বোঝানো হয়ে থাকে ফলপ্রসূতা বা কার্যকারিতা, মানে যা যে মতবাদ বা যে দর্শন বাস্তব জীবনের সাথে সম্পর্কযুক্ত, যার বাস্তব জীবনে যে দর্শনের কার্যকারিতা আছে, ফলদায়ক, বাস্তব জীবনে কোনো ভালো ফলাফল বয়ে নিয়ে আসে, সেই দর্শনই সত্য। এবং যার ব্যবহারিক কোনো ফলাফল নেই সেই দর্শনটাকে তারা কি বলেছিলেন? মিথ্যা হিসেবে অভিহিত করেছিলেন। তো এখন আমরা প্রয়োগবাদকে, তারা মূলত দর্শনকে দেখতে চেয়েছিলেন ব্যবহারিক দিক দিয়ে, যে কোনো জিনিসের ব্যবহারিক ভাবে বাস্তব জীবনে কাজে লাগলে বা ব্যবহারিক দিকে যদি সেটা আমাদের বাস্তব জীবনে কোনো উপকারে আসে, ফলপ্রসূ হয়, সেটা তারা কি করেছিলেন? সেটাকে সত্য বলেছিলেন। আর যা বাস্তব জীবনে আমাদের কোনো ধরনের কোনো উপকার বয়ে নিয়ে আসে না, যার বাস্তব জীবনে কার্যকারিতা নাই, তাকে তারা কি বলেছেন? তারা সেইগুলো নিয়ে বেশি একটা মাথা ঘামাননি। তো তাদের সত্য সম্পর্কে মত ছিল যে সত্য সর্বদা পরিবর্তনশীল। আজকে যে জিনিসটা সত্য, কালকে তা মিথ্যা হতে পারে। মানে সত্য বলতে আমরা যেটা বুঝি যে সত্য হচ্ছে স্থান কাল পাত্র ভেদে সবসময় চিরন্তন শাশ্বত। সত্য এমনটা না, সত্য পরিবর্তন, সত্য পরিবর্তন। আজকে যে প্রিয় মানুষটি তোমার কাছে সব থেকে প্রিয় মানুষ বা সব থেকে সত্যবাদী ব্যক্তি, সেই ব্যক্তিটাই সব থেকে খারাপতম নিকৃষ্টতম ব্যক্তি হতে পারে। তো এই জন্য সত্য, আমি এখন আমার একটা বিষয় সম্পর্কে আমার যে ধারণা সত্য বলে মনে করছি, পরবর্তীতে সেটি কি হতে পারে? সময়ের সাথে সাথে সেটি মিথ্যা হতে পারে। তো অধিবিদ্যা বলতে আসলে বুঝি যে যা বাস্তব
জগতে বা ইন্দ্রিয়গ্রাহ্য জগতে যাদেরকে পাওয়া যায় না, যেমন জড়, আত্মা, ঈশ্বর, এগুলো যদি বাস্তবে মানুষের কাজে না লাগে তাহলে তারা বলেছেন অর্থহীন। তবে তারা ঈশ্বরকে অস্বীকার করেন। প্রকৃতিবাদী দৃষ্টিভঙ্গি: মানুষ নিজের অভিজ্ঞতা ও পরিবেশকে ব্যবহার করে সমস্যার সমাধান করে। দর্শনের তাদের মূল লক্ষ্য হচ্ছে, দর্শন হচ্ছে মানুষের কল্যাণে কাজ করে। তো একটা পর্যায়ে আমরা প্রাচীন যুগ, মধ্যযুগ, দুই ধরনের। প্রাচীন যুগে তো দেখেছি যে জগতের আদি উপাদান বিশ্বতাত্ত্বিক সমস্যাকে ঘিরেই তাদের দর্শন আলোচনা শুরু হয়েছিল, দর্শন আলোচনা করেছিলেন। সেখানে মানুষের অনুপস্থিতি খুবই কম ছিল সেই দর্শনে। কিন্তু আমরা পরবর্তীতে আহ মধ্যযুগে এসে দেখতে পাই এখানে ঈশ্বরের অস্তিত্বের পক্ষে যুক্তি, নানা ধরনের বিষয়গুলো নিয়ে। এখানকার এই মধ্যযুগের দর্শন ছিল ঈশ্বর, গির্জা, চার্চ, স্বর্গ, নরক, এগুলোর উপর ভিত্তি করে। আধুনিক দর্শন হচ্ছে জ্ঞানের সমস্যা নিয়ে, অভিজ্ঞতাবাদ, বুদ্ধিবাদ। কিন্তু কোন দর্শনই মানুষ নিয়ে মাথা ঘামায়নি, যে মানুষের ক্ষেত্রে কি ব্যবহার করা যাবে বা মানুষের ক্ষেত্রে কি উপকার আসবে না আসবে না, এইসব বিষয়গুলো নিয়ে যে মানব কেন্দ্রিক দর্শন ওইভাবে মধ্যযুগ বা ইয়াতে দেখা যায়নি। তো এক্ষেত্রে প্রাগম্যাটিজম হচ্ছে, তারা তাদেরকে বলা হয় জীবনবাদী দর্শন। এই দর্শনের সাথে জীবনের সম্পর্ক রয়েছে। তাদের মূল কথা হচ্ছে, যে দর্শনের সাথে জীবনের কোনো সংযোগ নেই সেই দর্শন হচ্ছে মিথ্যা, সেই দর্শনকে আস্থা করে ফেলে দেওয়া উচিত। তাদের মতে মানুষের বাস্তব সমস্যার সমাধান করা দর্শনের লক্ষ্য। দর্শন হতে হবে বাস্তব, ব্যবহারিক, জীবনমুখী। সামাজিক উন্নতি, নৈতিকতা, শিক্ষা, বিজ্ঞান, রাজনীতি প্রভৃতি ক্ষেত্রে দর্শন কি করবে? দিক নির্দেশনা দেবে। দর্শন শুধুমাত্র তাত্ত্বিক আলোচনা করেই ক্ষান্ত হবে না। দর্শনের কাজ হবে মানুষের যে ব্যবহারিক ভাবে সমস্যার সমাধান করা। তারা সত্যকে আপেক্ষিক বলেছেন। সত্য ব্যক্তি নির্ভর। সত্য এক একজনের কাছে এক এক রকম। তোমার কাছে একরকম হতে পারে, আবার আমার কাছে সত্য আরেক রকম হতে পারে। যেমন আমি এই যে ত্রিভুজটা দেখাচ্ছি, এই ত্রিভুজটা, সরি, এই যে চিহ্ন, এই যে চিত্রটা আঁকলাম, এটা তোমার কাছে কি কি মনে হচ্ছে? হ্যাঁ, আসমা, তোমার কাছে কি মনে হচ্ছে এটা? কি মনে হচ্ছে? মনে হচ্ছে হ্যাঁ, স্টার মনে হচ্ছে। স্টার মনে হচ্ছে। স্টার মনে হচ্ছে। আবার কারোর কাছে এটা আচ্ছা, তো যেটা বলছিলাম, আমার কথা কি শোনা যাচ্ছে এখন? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তো এখন যেটা বলা হচ্ছে যে সত্যকে হতে হবে আপেক্ষিক, চূড়ান্ত বা চিরন্তন সত্যকে অস্বীকার করেছে, অধিবিদ্যা ও আধ্যাত্মিক দিক উপেক্ষা করেছে, অতিরিক্ত ব্যবহারিক দৃষ্টিভঙ্গি দর্শনকে কেবল সমস্যার সমাধানমূলক বিদ্যায় সীমিত করেছে। তো প্রয়োগবাদ হলো যা কাজে লাগে তাই সত্য। জীবন, অভিজ্ঞতা ও পরিবেশকে সত্য যাচাই করা হয়। তো এখানে বেশ কিছু জিনিস মনে রাখতে হবে। উদ্ভাবক পিয়ার্স প্রয়োগবাদকে মানুষের নিকট জনপ্রিয়তা নিয়ে আসে হচ্ছে আহ উইলিয়াম জেমস। শিক্ষাক্ষেত্রে প্রয়োগবাদকে প্রয়োগ করেন জন ডিউই। আর ইংল্যান্ডের প্রচার করে এফসিএস শিলার। তো এইগুলো আমি যে কথাগুলো বলেছিলাম, তো এখানে যেটা নিয়ে আমি কথা বলছিলাম, এটা কারোর কাছে স্টার মনে হতে পারে, আবার কারোর কাছে ত্রিভুজ মনে হতে পারে। মনে হতে পারে এখানে হচ্ছে দুইটা ত্রিভুজ আছে, এ একটা ত্রিভুজ আর এ একটা ত্রিভুজ। এখানে দুটা ত্রিভুজ হতে পারে, দুটা ত্রিভুজ মনে হতে পারে, আবার কারোর কাছে স্টার মনে হতে পারে। সত্য আসলে ব্যক্তি নির্ভর, ব্যক্তির কেন্দ্রিক। তো দেখো, কোন গ্রন্থে প্রথম প্রয়োগবাদী ধারণা পাওয়া যায়? এটা হচ্ছে হাউ টু মেক আওয়ার আইডিয়াস ক্লিয়ার। এই গ্রন্থে সর্বপ্রথম প্রয়োগবাদ সম্পর্কে, প্রয়োগবাদকে জনপ্রিয় করেন উইলিয়াম জেমস। প্রয়োগবাদ কবে থেকে দার্শনিক ইতিহাসে গুরুত্ব পেতে শুরু করে? 19 শতকের শেষ ভাগে। প্রয়োগবাদের অ্যাকচুয়ালি মূল মন্ত্র কি? যা কাজে লাগে তাই সত্য। জন ডিউই প্রয়োগবাদকে কোন নামে রূপ দেন? প্রয়োগবাদকে ইনস্ট্রুমেন্টালিজম নামে নাম দেন। এফসিএস শিলার প্রয়োগবাদ কোন দেশে? ইংল্যান্ডে প্রচার করেন। তো উইলিয়াম জেমস কোন গ্রন্থে প্রয়োগবাদ সম্পর্কে, উনি প্রাগমাটিজম গ্রন্থটি ইয়া করেন। ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স গ্রন্থটি জন ডিউই। প্রয়োগবাদ কোন দর্শনের প্রাচীন যে অধিবিদ্যা, অধিবিদ্যা মানে ঈশ্বর, আত্মা, মন, এইসব বিষয়গুলো নিয়ে যে দর্শন ছিল।
প্রয়োগবাদ কোন দিককে অগ্রাধিকার দেয়? ব্যবহারিক ফল। তার মানে সেই কাজেরই ফল আছে যার ব্যবহারিক ফল দেয়। তো এইগুলো অ্যাকচুয়ালি প্রয়োগবাদীরা কোন ধারণাকে অর্থহীন মনে করেন? দেখো, ধর্ম ও আত্মা সম্পর্কিত ধারণা, কারণ এগুলো আমাদের ব্যবহারিক ভাবে আমরা যাচাই বাছাই করতে পারি না এগুলো আমাদের কোনো কাজে লাগছে কি লাগছে না। তো সিএস পার্স মার্কিন প্রয়োগবাদের প্রতিষ্ঠাতা। হ্যাঁ, তিনি প্রয়োগবাদের প্রতিষ্ঠাতাই বলতে পারো। তবে তিনি, তাকে বলা হয় পাবলিক ফিলোসোফার বা ফিলোসোফার্স ফিলোসোফার, মানে দার্শনিকদের দার্শনিক। তো এখন যুক্তিবিদ্যা সম্পর্কে আলোচনা করেন, যুক্তিবিদ্যার মূল লক্ষ্য জ্ঞান পরীক্ষা নিরীক্ষা। তো এখানে প্রয়োগবাদী অবস্থান পার্সের মতে চিন্তার অর্থ নির্ভর করে তার প্রায়োগিক প্রভাবের উপর। আমি একটা কিছু চিন্তা করছি, সেই চিন্তাটির যদি বাস্তবে কোনো ফলদায়ক হয় বা ফলপ্রসূ হয়, তখন সেটাকে কি বলা হয়? সেটাকে আমরা কি বলতে পারি? যদি আমরা বাস্তব দিক থেকে ফলপ্রসূ হয়, তখন সেটা আমরা বাস্তব দিক থেকে যদি ফলপ্রসূ হয় তখন সেটা হচ্ছে অর্থপূর্ণ হয় এবং সেটা সত্য হয়। তো প্রাগম্যাটিজম শব্দটি প্রথম কে ব্যবহার করেন? প্রাগম্যাটিজম সিএস পার্সি সর্বপ্রথম প্রাগম্যাটিজম শব্দটি ব্যবহার করেন। তিনি হাউ টু মেক আওয়ার আইডিয়া ক্লিয়ার এই গ্রন্থে তিনি প্রয়োগবাদ সম্পর্কে আলোচনা করেন। তিনি বললেন সত্য হচ্ছে পরীক্ষাযোগ্য। কোনো ধারণা তখন সত্য হবে যখন তা ব্যবহারিক ফলাফল পরীক্ষায় উত্তীর্ণ হয়। যেমন আমি বললাম যে এক গ্লাস পানি রয়েছে, ওই পানিতে ওই গ্লাসের মধ্যে পানি আছে। এখন আমি ওই টেবিলের পরে গ্লাসের মধ্যে থাকা পানিটা গ্লাস নিয়ে ঢকঢক করে পানিটা পান করলাম। পান করার পর পানিটা যদি আমার তেষ্টা মেটায়, তাহলে গ্লাসে থাকা পানি আমার বাস্তব জীবনে উপকারে লেগেছে এবং কার্যকর হয়েছে। অতএব গ্লাসে থাকা পানি হয় সত্য। তাহলে সত্য জিনিসটা সবসময় নির্ভর করবে ব্যবহারিক সেটি কোনো ফল বা ব্যবহারিক কোনো ফল উৎপাদন করছে কিনা। তো পার্সের মতে ব্যবহারিক ফলাফলের সঙ্গে সত্য তা চিরন্তন এবং বা বিমূর্ত নয়, যে এটা নির্ভর করে কার্যকারিতা বা ফলপ্রসূতার উপর। কার্যকারিতা যদি না থাকে তাহলে তা সত্য নয়। তাহলে মার্কিন প্রয়োগবাদের প্রতিষ্ঠাতা সিএস পার্সের জীবনকাল। সিএস পার্সকে ফিলোসোফার অব দা ফিলোসোফার্স বলা হয়। হ্যাঁ, পাবলিক ফিলোসোফার বলা হয়। পিয়ার্সকে আর এক নামে ডাকা হয় ফিলোসোফার। এইগুলো তোমরা পড়বে। পিয়ার্স 1878 সালে হাউ টু মেক আওয়ার আইডিয়াস ক্লিয়ার, এটা সিএস পার্স লিখেছিলেন। হ্যাঁ, তারপরে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? পপুলার সায়েন্স মান্থলি পত্রিকায়। মনিস্ট পত্রিকায় পিয়ার্সের কোন প্রবন্ধটি প্রকাশিত? 1905 সালে। তো পিয়ার্সের মতে চিন্তা আসলে কি? ভবিষ্যতের কর্ম পরিকল্পনা। পিয়ার্সের মতে সত্য কিভাবে যাচাই করতে হয়? ব্যবহারিক ফলাফলের উপর। পিয়ার্স প্র্যাগম্যাটিজম শব্দটির পরিবর্তে কোন শব্দ ব্যবহার করেন? প্র্যাগম্যাটিজম শব্দের পরবর্তীতে কোন শব্দ? ইনস্ট্রুমেন্টালিজম শব্দটি ব্যবহার করেন। সরি, এটা হবে ইনস্ট্রুমেন্টালিজম, এটা একটু ঠিক করে নিও। এটা হবে ইনস্ট্রুমেন্টালিজম। আচ্ছা। আচ্ছা, পিয়ার্সের মতে সত্য হচ্ছে পরীক্ষাযোগ্য ব্যবহারিক বাস্তবতা। তো এগুলো এগুলো আমি সবই আলোচনা করেছি। প্রাগম্যাটিজম শব্দটির প্রবক্তা হচ্ছে সিএস পার্স। তো এখন আমরা উইলিয়াম জেমস নিয়ে আলোচনা করব। উইলিয়াম জেমস আমেরিকার প্রখ্যাত মনোবিজ্ঞানী এবং দার্শনিক। তিনি দর্শনের ক্ষেত্রে প্রয়োগবাদ শব্দটির প্রধান প্রবক্তা। তো তিনি র্যাডিক্যাল এম্পিরিজম বা চরম অভিজ্ঞতাবাদ, এটার আরেক নাম হচ্ছে মৌলিক অভিজ্ঞতাবাদের প্রবক্তা। তো অভিজ্ঞতাই হলো জ্ঞানের প্রধান উৎস। কোনো ধারণা সত্য বা মিথ্যা কিনা সেটি অভিজ্ঞতায় যাচাইযোগ্য হতে হবে। এখন সত্য হলো কার্যকারিতা বা অভিজ্ঞতায় যদি আমাদের ফল দেয়। এখন যা ফলপ্রসূ কার্যকর সেটাই সত্য। ধর্মীয় অভিজ্ঞতা মানুষের জীবনে বাস্তব প্রভাব ফেলে, তাই হচ্ছে তিনি ধর্মকে সত্য বলে মনে করেন। কারণ তিনি বলেছিলেন যে আই বিলিভ ইন গড নট বিকজ আই হ্যাভ সিন হিম, বাট ইট ইজ ইট ইজ ট্রু ফর মি বিকজ ইট হ্যাজ ইম্পর্টেন্স, হ্যাঁ, ফর মি।
মানে এটা আমি তাকে দেখেছি বলেই যে আমি তাকে বিশ্বাস করি এই জন্য না, এটার আমার বাস্তব, এটা আমার জীবনের জন্য গুরুত্বপূর্ণ, তাই আমি ঈশ্বরকে বিশ্বাস করি। তো ধর্মীয় অভিজ্ঞতা কিন্তু মানুষের জীবনে বাস্তব প্রভাব ফেলে। মানুষ যে নাস্তিক, তার তার জীবনটা হয় এলোমেলো, তার জীবনে কোনো শৃঙ্খলা থাকে না, সে অনেক ধরনের পাপ কাজে লিপ্ত থাকে। কিন্তু একজন ধার্মিক ব্যক্তি যে কোনো কাজ করতে গেলে 10 বার ভেবে কাজ করে। তো এই ঈশ্বরে বিশ্বাস করলে বা কোনো ধর্মের সৃষ্টিকর্তাকে বিশ্বাস করলে সেক্ষেত্রে কি হবে, সেটা আমাদের জন্য একটা মঙ্গলকর হয়। তো গুরুত্বপূর্ণ গ্রন্থগুলো পড়বে এখান থেকে। সব থেকে গুরুত্বপূর্ণ প্র্যাগমাটিজম, দ্য মিনিং অফ ট্রুথ, দ্য প্রিন্সিপাল অফ সাইকোলজি। এই তিনটা গ্রন্থ হচ্ছে তোমার ইয়ার পার্সের গুরুত্বপূর্ণ। পার্স প্রয়োগবাদকে, সরি, জেমস প্রয়োগবাদকে জনপ্রিয়, মানে পার্সের, পার্স প্রবর্তন করেন, কিন্তু এই প্রয়োগবাদকে জনপ্রিয়তা দেন হচ্ছে উইলিয়াম জেমস। উইলিয়াম জেমসের মতে যা কাজে লাগে তাই সত্য, এইটাকে প্রয়োজন, এই প্রয়োগবাদের আরেক নাম হচ্ছে প্রয়োজনবাদ। তো জেমসের মতে যে অভিজ্ঞতা মানে হচ্ছে কার্যকারিতা, ফলপ্রসূতা এবং তাই হচ্ছে সত্য। তো উইলিয়াম জেমস কোন দেশে জন্মগ্রহণ করেন? এখানে উইলিয়াম জেমস পরীক্ষামূলক মনোবিজ্ঞানী ছিলেন তিনি। একই সাথে জেমস একই সাথে যেমন দার্শনিক ছিলেন, ঠিক তেমন ভাবে মনোবিজ্ঞানীও ছিলেন। জেমসের মতে সত্য হচ্ছে পরিবর্তনশীল সত্য, আর জেমস একটা অভিজ্ঞতাবাদের প্রচার করেছিলেন। সেই অভিজ্ঞতাবাদটা কি? জেমস যে অভিজ্ঞতাবাদটা প্রচার করেছিলেন, সময় আছো? আচ্ছা, জেমস যে অভিজ্ঞতা প্রবর্তন করেছিলেন সেটা হচ্ছে মৌলিক অভিজ্ঞতাবাদ। কারণ তারা যে সত্য সম্পর্কে কথা বলেছিলেন, এই সত্যটা যাচাই করা যায় কিভাবে? এই সত্যটা যাচাই করার জন্য অভিজ্ঞতার প্রয়োজন হয়, যে কোনো ধারণা বা কোনো বিষয় আসলে বাস্তব জীবনে ফলপ্রসূ হচ্ছে কিনা। জেমসের মতে ধর্মীয় অভিজ্ঞতা কেন সত্য? কারণ তা মানুষের জীবনে প্রভাব ফেলে, অর্থাৎ মানুষের জীবনে কাজে লাগে। তো জেমস কোন গ্রন্থে উইল টু বিলিভ মতবাদ, উইল টু জেমসের মতে দর্শনের উদ্দেশ্য হচ্ছে বাস্তব জীবনের সমস্যার সমাধান। তো জন ডিউই জেমস মনোবিজ্ঞানের উপর যে গ্রন্থটি রচনা করেছিলেন সেই গ্রন্থটির নাম হচ্ছে দ্য প্রিন্সিপাল অফ সাইকোলজি। তো দেখো, জন ডিউই প্রয়োগবাদের আমেরিকান প্রয়োগবাদী দার্শনিক, তিনি যুক্তিবিদ্যা নীতিশাস্ত্র, তবে তার দর্শনের আরেক নাম দেন, সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টালিজম, প্রয়োগবাদী দর্শন। তো প্রয়োগবাদী দর্শনের ক্ষেত্রে তিনি বললেন যে সত্য পরিবর্তনশীল, বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে সত্য এক এক সময় এক এক রকম হয়। তো দর্শন মানেই হচ্ছে তার মতে প্রবলেম সলভিং অ্যাপ্রোচ, মানে দর্শন হতে হবে জীবনের সমস্যার সমাধানকে কেন্দ্র করে। জীবের দর্শনের কেন্দ্রীয় ধারণা ছিল ইনস্ট্রুমেন্টালিজম। তো জ্ঞানকে তিনি বলেছিলেন সমস্যার সমাধানের হাতিয়ার, ইনস্ট্রুমেন্ট, মানে জ্ঞানটি হতে হবে একটা ইনস্ট্রুমেন্ট। যেমন কোনো একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা কি করি, কোনো একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা জ্ঞানকে যেভাবে ইয়া করি, আহ, কোনো একটা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে আমরা আমাদের সেই ইনস্ট্রুমেন্টকে কাজে লাগাই। যেমন হচ্ছে আমাদের কাছে যদি প্যান থাকে, ফ্রাইং প্যান দিয়ে আমরা বিভিন্ন জিনিস ভাজাভাজির কাজ করি। ঠিক তেমন ভাবে জ্ঞানটারও একটা কাজ থাকবে, সেই কাজটা হচ্ছে এটা সমস্যার সমাধান করবে। জন ডিউয়ের আর একটা গুরুত্বপূর্ণ জিনিস ছিল ইনকোয়ারি। ইনকোয়ারি মানে পরিস্থিতি এবং পর্যবেক্ষণ। তো শিক্ষা দর্শনে জন ডিউই হলো শিক্ষা জীবনের প্রস্তুতি নয়, জীবনই হচ্ছে শিক্ষা। তো শিক্ষার উদ্দেশ্য শিশুদের সামাজিক অভিজ্ঞতার সাথে খাপ খাওয়ানো। তো নৈতিকতা মানুষের সামাজিক অভিজ্ঞতার ফল, মানুষের নৈতিক মূল্যবোধ নির্ধারিত হয়। জন ডিউই ছিলেন প্রয়োগবাদী দর্শনের অন্যতম প্রধান দার্শনিক। ডিউই শিক্ষা দর্শনে বিদ্যালয়,
ক্ষুদ্র সমাজ। ডিউ সত্যকে কেমন মনে করতেন? পরিবর্তনশীল মনে করতেন। ডিউ দর্শনকে প্রবলেম সলভিং অ্যাপ্রোচ হিসেবে অভিহিত করেছেন। ইনকোয়ারি মানে হচ্ছে একটা প্রক্রিয়া। ডিউই কোন বিষয়টিকে মূল হাতিয়ার হিসেবে ধরেছেন? চিন্তাকে। ডিউই কিভাবে সত্যকে অভিজ্ঞতার সাথে সম্পর্কিত ফল। এবার আমরা আসছি এফসিএস শিলার। শিলার ছিলেন একজন ইংল্যান্ডের দার্শনিক। তিনি ইতালিতে যদিও জন্মগ্রহণ করেছিলেন, তবে ইংল্যান্ডে এসে দর্শনের শিক্ষকতা এবং লেখালেখির মাধ্যমে খ্যাতি অর্জন করেন। দ্য রিডল অফ স্ফিনিক্স স্ফিনিক্স দ্য রিডল অফ স্ফিনিক্স গ্রন্থটিতে এখানে তিনি বলেন যে দর্শনের আলোচনা হতে হবে মানুষকে কেন্দ্র করে। দর্শনকে বাস্তব জীবনের অভিজ্ঞতার সাথে কি করতে হবে? সম্পৃক্ত করতে হবে। দর্শন শুধুমাত্র বিশ্বতাত্ত্বিক সমস্যা, ঈশ্বর, আত্মা, অমরত্ব, জ্ঞান এগুলো নিয়ে পড়ে থাকলে হবে না। দর্শনকে হতে হবে মানুষের সমস্যা সমাধানের হাতিয়ার। শিলারের মতবাদের মধ্যে অন্যতম হচ্ছে মানবতাবাদ। শিলার মনে করেন দর্শন হলো মানুষের জীবনকে মানবিকীকরণ। হ্যাঁ, রিহিউম্যানাইজ, মানুষকে আবার মানবিকীকরণ করা। শিলার বলেন কোনো উদ্দেশ্যের মূল্যায়ন করতে হলে তাকে তাকে কার্যকারিতা দ্বারা প্রমাণিত হতে হবে। তিনি বললেন সত্য পরিবর্তনশীল। সত্য হলো মানবিক চাহিদা পূরণের উপযোগী ওই বিষয়। তো প্রয়োগবাদী নৈতিকতা হলো মানুষের ইচ্ছা, আচরণ, ব্যবহারিক কল্যাণমুখী জীবন। তো শিলারকে বলা হয় মানবতাবাদী। তো সত্য ও নৈতিকতা হলো মানুষের জীবনে প্রয়োগযোগ্য। তো এখানে শিলার কবে জন্মগ্রহণ করেন? ইতালিতে জন্মগ্রহণ করেন। তো শিলার কোন কোন বইয়ের? দ্য রিডল অফ দ্য স্ফিনিক্স এগুলো পড়বে। শিলারের মতে সত্য হচ্ছে ব্যবহারিক ফলের উপরে নির্ভর করে। শিলারের তার মানবতাবাদী প্রয়োগ। দর্শনের আরেকটি নাম হচ্ছে দর্শনকে মানবতাবাদী এই ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। নৈতিকতার উদ্দেশ্য হচ্ছে মানব জীবনকে কল্যাণমুখী করা। তো এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নব্য ভাববাদ। আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা কি? নব্য ভাববাদ। তো নব্য ভাববাদটা কি? নিও আইডিয়ালিজম। দেখো, ভাববাদের মূল কথা হচ্ছে শুধু ভাববাদ মনে করে এই দুনিয়ায় সবকিছু ভাব বা ধারণা ছাড়া আর কোনো কিছুর অস্তিত্ব নেই। দুনিয়া সবকিছু অস্তিত্ব আমাদের মনের ভাব বা ধারণার উপর নির্ভরশীল। ভাব বলতে আসলে ধারণা বা মনের ধারণাকে বুঝিয়ে থাকে। তবে নব্য ভাববাদ মূলত নিও আইডিয়ালিজমটা হচ্ছে এখানে আগের যে ভাববাদ সেই ভাববাদকে ভিত্তি করে আধুনিক সমাজ, রাষ্ট্র, নীতি, নৈতিকতার ক্ষেত্রে প্রয়োগ করা হয়। তো এখানে এটা বলা হয় যে বস্তু জগৎকে তারা মন বা চেতনার প্রকাশ হিসেবে দেখে। তারা মনে করে যে মানুষের জীবনের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে নৈতিকতা। হ্যাঁ, নৈতিকতা, নীতি, নৈতিকতা, কর্তব্য, মূল্যবোধকে এরা এরা কি করে? এরা প্রায়োরিটি দেয়। জগৎকে কেবল তারা ভৌত সত্য দিয়ে ব্যাখ্যা করতে চায় না, বরং অন্তরের চেতনা, আত্মা দিয়ে ব্যাখ্যা করতে চায়। তো এই নব্য ভাববাদী দার্শনিকদের মধ্যে যারা ছিলেন তারা হচ্ছে টি.এইচ. গ্রিন, এফ.সি.এস. ব্র্যাডলি, বোসাঙ্কেট এরা। তাই এরা সমস্ত বাস্তবতার ঐক্যকে জেন্টিলে বিশ্বকে একটু ঐক্যবদ্ধ। ইতালিয়া দার্শনিক জিও বেনেদিতো ক্রোচে, হ্যাঁ, ফিলোসফি অফ দ্য স্পিরিট। তো তিনি আত্মার চারটি স্তরের কথা বললেন। এই চারটি স্তর মনে রাখবে। নান্দনিক স্তর, যৌক্তিক ধারণা, আত্মিক জীবনের চারটি ধাপ এগুলো মনে রাখবে। সত্য হচ্ছে ইতিহাস, ইতিহাসই দর্শনের। আর জিওভ্যানি জেন্টিলে ইনিও ইতালীয় দার্শনিক। তার দর্শনের নাম হচ্ছে অ্যাকচুয়াল আইডিয়ালিজম বা অ্যাক্টিভিস্ট আইডিয়ালিজম। তিনি বলতেন আত্মা হচ্ছে একটা অ্যাক্ট। তার গ্রন্থের নাম সামারি অফ পেডাগজি, দ্য থিওরি অফ মাইন্ড। তো এরা কি? আগের ভাববাদীরা শুধু ভাব বা ধারণা ছাড়া জগতের অস্তিত্বকে, আর এদের আরেকটু সংযোজন হচ্ছে তারা মানুষের জীবনে দায়িত্ব, কর্তব্য, হ্যাঁ, এইসব বিষয়গুলো ওর ওপর জোর দেন। তারপরে হচ্ছে এখানে সমন্বয় ভাববাদী জিনিসটা,
এটা হচ্ছে গোবিন্দচন্দ্র দেব, জি.সি. দেব। তিনি ভারত, পাকিস্তান ও বাংলাদেশের ভাববাদী দার্শনিকদের মতে তিনি ভাববাদী যে এরা তিনজনই বেনেডিক্টো ক্রোচে, তারপরে হচ্ছে জেন্টিলের দর্শন কি নামে পরিচিত, অ্যাক্টিভ আইডিয়ালিজম, এগুলো পড়বে। মোমেন্টস এর ধারণা কত প্রকার, 4 প্রকার। আধ্যাত্মিক জীবনের 4টি চূড়ান্ত স্তর হচ্ছে সৌন্দর্য, সত্য, নৈতিকতা, এগুলো পড়বে। জেন্টিলে কোন ধরনের দর্শনের পূর্ণতা পাওয়া যায়, দ্য থিওরি অফ মাইন্ড অ্যাজ পিওর। তো ক্রোচে এবং জেন্টিলের ইতালীয় দার্শনিক ব্লক ইউনিভার্স ধারণা, আর জেন্টিলে। তো নব্য বাস্তববাদ কি? বাস্তববাদ যেটা মনে করে যে এই দুনিয়ায় এই যা কিছুর মানে জ্ঞাতা এবং জ্ঞেয় বস্তুর স্বাধীন অস্তিত্ব রয়েছে। এখানে যিনি জ্ঞান অর্জন করছেন তিনি হচ্ছেন জ্ঞাতা, যিনি জ্ঞান অর্জন করছেন তিনি জ্ঞাতা, জ্ঞাতার যেমন অস্তিত্ব রয়েছে। আর জ্ঞাতা যে বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করছে, যেমন ধরো চেয়ার, টেবিল, এগুলোরও বাস্তব অস্তিত্ব রয়েছে। হ্যাঁ, এগুলোরও আলাদা, এদের অস্তিত্ব হওয়ার জন্য মন বা ধারণার উপর অস্তিত্বশীল হওয়ার দরকার নাই, এরা স্বাধীনভাবে অস্তিত্বশীল রয়েছে। তো নব্য বাস্তববাদের উৎপত্তি আমেরিকা এবং ইউরোপে। এর প্রবক্তা হচ্ছেন ফ্রান্স ব্রান্টানা, অ্যালেক্সিয়াস মেইনিং, আর্নস্ট ম্যাক, উইলিয়াম জেমস, জি মোর, বার্টন রাসেল। তো এইগুলো তোমরা পড়বে। এখানে তারা তারা বললেন যে বস্তু এবং তার গুণ মানুষের চেতনা থেকে স্বাধীন। বস্তু আমাদের যে বিষয়, সেটা আমাদের মন ছাড়াও এদের অস্তিত্ব স্বাধীনভাবে অস্তিত্বশীল। এদের অস্তিত্ব আমাদের মনের ধারণার উপর নির্ভরশীল নয়, যেটা ভাববাদে বলা হয় বস্তুর অস্তিত্ব মন নির্ভর। কিন্তু বাস্তববাদে বলা হয় যে বস্তু বা বিষয়ের অস্তিত্ব মনের নিরপেক্ষ, মানে মন ছাড়াই, মন ব্যতীত বা ধারণা ব্যতীত তাদের অস্তিত্ব রয়েছে। বস্তুর মন নিরপেক্ষ। ডিরেক্ট রিয়ালিজম, যেভাবে বস্তু উপলব্ধি করি সেটাই হচ্ছে ডিরেক্ট রিয়ালিজম। হ্যাঁ, যে আবার এপিস্টেমোলজিক্যাল মনিজম মানে হচ্ছে একতার ধারণা, প্রতিনিধিত্ব নয়। জ্ঞান কেবল বস্তু উপস্থাপন করে না, বস্তু নিজেই জ্ঞাত হয়। তো এইগুলো পড়বে। নব্য বাস্তববাদ একদিকে আদর্শবাদকে খণ্ডন করে। নব্য বাস্তববাদের যে এটা কত শতকে, বিংশ শতাব্দীতে নব্য বাস্তববাদের কোথায়, ভারত, আমেরিকা, ইংল্যান্ডে, এগুলো পড়বে। মেইনং, অবজেক্ট থিওরি, ম্যাক, মানুষ নিরপেক্ষ তত্ত্ব, জি মুর কোন গ্রন্থে আদর্শবাদ খণ্ডন করেন, রিফিউটেশন অফ আইডিয়ালিজম নামক গ্রন্থে। বার্টন রাসেলের গ্রন্থের নাম হচ্ছে স্পেস, টাইম অ্যান্ড ডেইটি, দ্য প্রবলেমস অফ ফিলোসফি। গ্রন্থটির লেখক হচ্ছেন বার্টন রাসেল। এই বইটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, যে প্রবলেমস অফ ফিলোসফি, দর্শনে পড়েছো অ্যান আউটলাইন অফ ফিলোসফি এবং দ্য প্রবলেমস অফ ফিলোসফি, এই দুইটা বই হচ্ছে রাসেলের লেখা। সরি, দ্য ওয়েস্টার্ন ফিলোসফি, দ্য প্রবলেমস অফ ফিলোসফি এবং দ্য ওয়েস্টার্ন ফিলোসফি, এই দুইটা বই হচ্ছে বার্টন রাসেলের লেখা। তো নব্য বাস্তববাদীরা বস্তুকে চেতনার বাইরে স্বাধীনভাবে বিদ্যমান, মানে বস্তু আমাদের মনের উপর নির্ভরশীল নয়, মন ব্যতীতই বস্তুর অস্তিত্ব রয়েছে। নব্য বাস্তববাদীরা বস্তুকে কিভাবে দেখেছেন, যে মনের বাইরে বস্তুর অস্তিত্ব রয়েছে। দ্য প্রোগ্রেস অ্যান্ড ফার্স্ট প্ল্যাটফর্ম অফ সিক্স, এটা জার্নাল অফ, এটা তেমন গুরুত্বপূর্ণ না। নব্য বাস্তববাদীদের কোন জ্ঞান তত্ত্ব, এটা হচ্ছে এপিস্টেমোলজিক্যাল মনিজম। নব্য বাস্তববাদীরা রিপ্রেজেন্টেশন মানে প্রতিরূপ বাস্তববাদকে ইয়া করেন, রিপ্রেজেন্টেশনকে প্রত্যাখ্যান করেন। সত্য হচ্ছে মন নিরপেক্ষ, মানে মনের ওপর নির্ভরশীল না, মন নির্ভর নয়। মন নিরপেক্ষ মানে মনের ওপর নির্ভরশীল নয়। আমি যেমন দেখছি সেটাই যে সত্য তা না, আমি ভুলও দেখতে পারি। সত্য আমার উপর, ব্যক্তির উপর নির্ভর করে না, ওটা যেমন তেমন। নব্য বাস্তববাদীরা ডিরেক্ট রিয়ালিজমকে সমর্থন করেছেন। নব্য বাস্তবতায় জ্ঞান হলো বস্তু বা জানার ঘটনার প্রক্রিয়া। এপিস্টেমোলজিক্যাল মনিজম হচ্ছে একক জ্ঞান তত্ত্ব। নব্য বাস্তববাদীরা বস্তু এবং আহ গুণকে চেতনা থেকে স্বাধীন মনে করে। তো দা প্রোগ্রেস, এটা হচ্ছে কোথায় ইয়ে হয়, নব্য বাস্তববাদের মতে অভিজ্ঞতা হচ্ছে স্বতন্ত্র বাস্তবতা। নব্য বাস্তববাদীরা সমালোচনা করা হয় অভিজ্ঞতার ভেতরে জটিলতাকে উপেক্ষা করা হয়েছে। নব্য বাস্তববাদের উদ্দেশ্য হচ্ছে অভিজ্ঞতা এবং বস্তু সম্পর্কে ব্যাখ্যা। তো জ্ঞান তত্ত্বের নব্য বাস্তবের উদাহরণ হচ্ছে ডিরেক্ট রিয়ালিজম। ডিরেক্ট রিয়ালিজম মানে হচ্ছে বস্তুকে আমরা যেভাবে জানি বস্তু হচ্ছে তেমনই।
রিপুটেশন অফ রিয়ালিজম গ্রন্থটির লেখক হচ্ছে আরবি পেরি। নব্যবাস্তববাদের মূল দর্শন হচ্ছে বস্তু ও গুণ মানুষের চেতনার বাইরে স্বাধীনভাবে বিদ্যমান, মানে বস্তু বা গুণ এটা মানুষের মনের উপর নির্ভরশীল করে, নির্ভর নয়। স্বজ্ঞাবাদ এটা হচ্ছে হেনরি বার্গস। হেনরি বার্গস ইনটিউশনিজম স্বজ্ঞাবাদের প্রবক্তা। তো স্বজ্ঞা মানে কি কোনো বুদ্ধি দ্বারা না, সজ্ঞা মানে কি, সজ্ঞা বলতে আসলে বোঝাচ্ছে কোনো বুদ্ধির ওপর না, মানে জ্ঞান আসলে বুদ্ধি দ্বারা, জ্ঞান বুদ্ধি দ্বারা ইয়া হয় না। এটা জ্ঞানটা হচ্ছে এক ধরনের, মানে সজ্ঞা বলতে বুঝিয়েছেন এক ধরনের অনুভূতি, হ্যাঁ, এক ধরনের বুদ্ধি সংযত অনুভূতি, যেটাকে আসলে বর্ণনা করা যায় না, সেটাকে কেবলমাত্র উপলব্ধি করা যায়। যেমন আমি যদি বলি যে আহ, সিজার ব্রুটাস সিজারকে হত্যা করলো। এখন ব্রুটাস সিজারকে হত্যা করলো, তাহলে হত্যা করা যে একটা খারাপ বা অপরাধ বা পাপ কাজ, এইটা এটা জানার জন্য, এটা বিচার করার জন্য আমাদের আলাদা করে কি কিসের বুদ্ধির পুরো সাহায্য নিতে হয় না, এমনি এমনি বুঝতে পারি যে হত্যা করা হচ্ছে পাপ বা খারাপ কাজ। তো সজ্ঞা বলতে আসলে বোঝানো হয় যে এক ধরনের বুদ্ধি সংযত অনুভূতি বা বুদ্ধি দ্বারা নয়, এক ধরনের উপলব্ধি করতে হয়। তো এই সজ্ঞাবাদের প্রবক্তা হচ্ছে হেনরি বার্গস। তো বার্গস ছিলেন একজন ফরাসি দার্শনিক, তার জাতীয়তা ফরাসি। তার যে গ্রন্থগুলো দেখো, আমি এখানে সবগুলো গ্রন্থ এখানে লিপিবদ্ধ করে দিয়েছি। টাইম অ্যান্ড ফ্রি উইল, ম্যাটার অ্যান্ড মেমোরি, ইন্ট্রোডাকশন টু মেটাফিজিক্স, ক্রিয়েটিভ, সৃজনমূলক বিবর্তনবাদের প্রবক্তাও কিন্তু বার্গস। আমরা যখন সৃজনমূলক বিবর্তনবাদ পড়েছি তখন কিন্তু হেনরি বার্গসের কথা এসেছে। তারপরে ম্যাটার অ্যান্ড মেমোরি, টাইম অ্যান্ড ফ্রি উইল, ইন্ট্রোডাকশন টু মেটাফিজিক্স, লাইফ অ্যান্ড কনসাসনেস। তো বার্গস জগৎকে খণ্ডিত আকারে দেখে। বুদ্ধি জগৎকে সম্পূর্ণভাবে উপলব্ধি করতে সম্ভব তো নয়, সেজন্য তিনি বললেন সজ্ঞার মাধ্যমেই এই জগৎকে কি করা যায়, জানা যায়। তো তিনি এলান ভাইটাল, তার দর্শনের সব থেকে গুরুত্বপূর্ণ একটা টার্ম বা প্রত্যয় হচ্ছে এলান ভাইটাল বা প্রাণ প্রবাহ। দর্শনের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এলান ভাইটাল বা প্রাণ প্রবাহ। এলান ভাইটাল বলতে আসলে কি বোঝানো হয়েছে? এলান ভাইটাল তিনি বললেন জগৎ মানেই পরিবর্তন, পরিবর্তন মানেই জগৎ, আর এই জগতের সবকিছু বিবর্তিত হচ্ছে বা পরিবর্তিত হচ্ছে পরিবর্তনের মাধ্যমে। আর এই পরিবর্তনের পেছনে শক্তি হিসেবে কি কাজ করছে? প্রাণ প্রবাহ বা এলান ভাইটাল। সুতরাং এলান ভাইটালই হচ্ছে এই জাগতিক সমস্ত সবকিছুর মানে শক্তি বা ফোর্স বা গতি হিসেবে কাজ করছে। তাহলে এখন এই যে বার্গসর নীতি নৈতিকতা এইগুলো সম্পর্কে কথা বলেছেন, মূল কথা হচ্ছে সজ্ঞা। হ্যাঁ, তিনি সজ্ঞা সম্পর্কে তিনি বললেন যে ইভলিউশন সম্পর্কে তিনি যে মতবাদ দিয়েছিলেন, ক্রিয়েটিভ এভলিউশন, তিনি বললেন যে এই এলান ভাইটালের মত এটা হচ্ছে হাওয়াই বাজির মতো। হাওয়াই বাজিকে যেমন আকাশে উড়ে দিলে হাওয়াই বাজি থেকে অনেক স্ফুলিঙ্গ চারিদিকে ছড়িয়ে পড়ে, ঠিক তেমনি ভাবে এলান ভাইটালের দ্বারা বিবর্তন প্রক্রিয়ায় ওই চারিদিকে কি নতুন নতুন জিনিস সৃষ্টি হতে থাকে। তো প্রধান তত্ত্ব এলান ভাইটাল। বার্গস আধুনিক পাশ্চাত্য দর্শনের মানবিক প্রাণময় ধারা স্বর্গবাদের প্রতিষ্ঠাতা বার্গস ফরাসি দার্শনিক। আর বার্গসের মতে বুদ্ধি কেবল কি হতে পারে? খণ্ডিত অভিজ্ঞতা, মানে খণ্ড, কিন্তু সম্পূর্ণ জিনিসটা আমরা জানতে পারি না। এলান ভাইটাল বলতে আসলে জীবনের অন্তর্নিহিত গতিকে, গতি, এই যে সমস্ত পরিবর্তন, সমস্ত কিছুর সৃষ্টি, এই সবকিছুর পেছনে রয়েছে এলান ভাইটাল। তার 1907 সালে ক্রিয়েটিভ এভলিউশন, এই বাক্স শুধু সংজ্ঞাবাদ না, সৃজনমূলক বিবর্তনবাদেরও কিন্তু প্রবক্তা। যদি পরীক্ষায় আসে সৃজনমূলক বিবর্তনবাদের প্রবক্তাকে, এই হেনরি বার্গস। টাইম অ্যান্ড ফ্রি উইল গ্রন্থটি কোথায়? তারপরে ইন্ট্রোডাকশন টু মেটাফিজিক্স গ্রন্থটি 1903 সালে। মাইন্ড অ্যান্ড এনার্জি গ্রন্থটি কে আলোচনা করেছেন 1919 সালে। দ্য টু সোর্সেস অফ মোরালিটি রিলিজিয়ান, এটাও বার্গস। এগুলো তোমরা পড়বে, এগুলো তো বাক্সের মধ্যে বুদ্ধি দ্বারা আমরা সত্যকে সম্পূর্ণভাবে একসাথে জানতে পারি না। বাক্সের মধ্যে সত্যকে জানা যায় কার মাধ্যমে বলো? এই সত্য বা জ্ঞান কিভাবে অর্জন করা যায় বলো? কিভাবে তার অর্জন? প্রবাহের ভেরি মাধ্যমে। গুড, প্রজ্ঞার মাধ্যমে জানা যায়। তো প্রত্যক্ষ জ্ঞান লাভের উপায় বাক্স সমাজ দর্শন কিসের পক্ষে ছিল? মানুষের সার্বিক কল্যাণ। বাক্সের মতে নৈতিকতার দুটি উৎস হচ্ছে সজ্ঞা ও বুদ্ধি। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে বিশ্লেষণী দর্শন, অ্যানালিটিক ফিলোসফি। সাইন্টিফিক না, এটা ধরো অ্যানালাইটিক, এটা হচ্ছে
বিশ্লেষণী দর্শন বা এখন যেটা নিয়ে আমরা ইয়ে করব সেটা হচ্ছে অ্যানালিটিক্যাল ফিলোসফি। অ্যানালিটিক্যাল ফিলোসফি বা তারপরে যৌক্তিক দৃষ্টবাদ। তো বিশ্লেষণী দর্শনের মূল কাজ হচ্ছে বিশ্লেষণ করা। তো এই বিশ্লেষণী দর্শনের মূলত তিনটি উৎস ছিল, মনে রাখবে। বিশ্লেষণী দর্শনের কয়টি উৎস বলো? বিশ্লেষণী মানে তাদের মতে দর্শনের সমাধান হতে হবে বুদ্ধি ও। তিনটি উৎস। হ্যাঁ, ভেরি গুড। তিনটি উৎসের কথা মনে রাখতে হবে। একটা হচ্ছে কেমব্রিজ আন্দোলন, ভিয়েনা চক্র, ভিয়েনা সার্কেল এবং আমেরিকান দর্শন। তো কেমব্রিজ আন্দোলনের প্রধান দার্শনিক ছিলেন জি এ মুর। জি এ মুর এবং বার্ট্রান্ড রাসেল কিন্তু দুই বন্ধু, ট্রু ফ্রেন্ডস। দে আর ট্রু ফ্রেন্ডস। রাসেল প্রবর্তন করেন যৌক্তিক পরমাণুবাদ। তার মতে বাস্তবতা হলো সরল বস্তু বা সত্তার সমষ্টি, প্রতিটি সত্য হলো আহ, বা তথ্য হলো একক ঘটনার প্রকাশ। তো রাসেল কি মতবাদের প্রবর্তন করেন? লজিক্যাল অ্যাটমিজমের প্রবর্তন করেন। রাসেলের মতে ভাষার মাধ্যমে বাস্তবতা কি করতে হবে? পরীক্ষা করতে হবে ভাষার মাধ্যমে। তো এগুলো হচ্ছে আর যৌক্তিক দৃষ্টবাদ থেকে লজিক্যাল পজিটিভিজম, এটা ভিয়েনায় গঠিত হয়। এটার সব থেকে প্রথম সারিতে গঠনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিলেন মরিস নিক। তো এদের আন্দোলন ভিয়েনা সার্কেল নামে পরিচিত। এই ভিয়েনা সার্কেলে এখানেই এই যৌক্তিক দৃষ্টবাদ। তো যৌক্তিক দৃষ্টবাদ দর্শনকে মূলত করতে চেয়েছিল ভাষা ভিত্তিক, হ্যাঁ, যে দর্শনকে বিজ্ঞান ভিত্তিক করতে চেয়েছিল। তো যৌক্তিক দৃষ্টবাদের প্রধান তারা মনে করেছিল এই দুনিয়ার যত সমস্যা ভাষার সমস্যা। একজন আর একজনকে বুঝতে পারে না, আর না বোঝার কারণেই কি হয়, যত ধরনের দ্বন্দ্ব, মারামারি